রাখাইনে একটা মানবিক করিডোর দেয়া নিয়ে সরকারের উদ্যোগকে কেন্দ্র করে তীব্র বিতর্ক আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। সরকারের এই বক্তব্য আসার পর রাজনৈতিক দল, পররাষ্ট্র বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক, এমনকি আমাদের সামরিক বাহিনীও এই আলোচনায় যুক্ত হয়েছে। হবারই কথা, কারণ এটা হাতে ধরে বাংলাদেশকে একটা যুদ্ধের মধ্যে ঢোকানোর পরিকল্পনা বলে মনে করি, যেটা করছেন সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি জনাব খলিলুর রহমান। আমি প্রায় বলছি ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যিনি আছেন তিনি সম্প্রতি এই ব্যাপারে একটা কথা বলেছেন, এবং এই কথা বলার পর আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে জাতিসংঘের নাম নিয়ে ডক্টর খলিল মিথ্যাচার করেছেন। আই রিপিট, জাতিসংঘের নাম নিয়ে ডক্টর খলিল মিথ্যাচার করেছেন এবং তাকে এগুলোর জবাব দিতে হবে আবার নতুন করে। এবং আমরা জানি জবাব দিতে আসলেও তিনি ভাষার মারপ্যাচ করার চেষ্টা করবেন এবং ধরে নেবেন আমরা কেউ কিছু বুঝি না। আমি আবারও তিনি সর্বশেষ যখন যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে কথা বলবো এবং আমি দেখাবো। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম। তিনি আমাদের সামনে এমনভাবে কথা বলেছেন যে তিনি পৃথিবীতে এই সংক্রান্ত জ্ঞান রাখেন, আর কেউ রাখে না, বা কেউ চাইলেও এই সংক্রান্ত জ্ঞান খুঁজে বের করতে পারবেন না। যাই হোক, আমি জাতিসংঘের যিনি স্থায়ী প্রতিনিধি আছেন তিনি এই ইস্যুতে কি বলছেন সেটার ব্যাপারে কথা বলি। রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা বিষয়ে জানতে চাইলে গোয়েন লুইস ওনার নাম, উনি বলছেন যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে জাতিসংঘ সহযোগিতা করবে, কিন্তু এই ধরনের কোনো মানবিক করিডোর নেই। আমরা করিডোর সংক্রান্ত কোনো আলোচনায়ও নেই, মানে জাতিসংঘ এই কোনো আলোচনায়ও নেই, করিডোরও নেই, আলোচনায়ও নেই। তিনি বলেন মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়। এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ, বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার, এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। যদি কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে। আমি যতদূর বুঝতে পারছি এ ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়নি। গোয়েন লুইস বলেন এটি মানে করিডোর দুই সরকারের বিষয়। এটি প্রতিষ্ঠিত হলে যাকে জাতিসংঘ সহায়তা করতে পারে, রাখাইনে প্রবেশ করা দূর হয়ে ইত্যাদি ইত্যাদি। তারপর ওনারা ঠিকমতো এখন পারছেন না করতে, এটা হলে ভালো হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে, গোয়েন লুইস বলছেন এটা জাস্ট দুটো সার্বভৌম দেশ আগে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনীয় অন্য পক্ষ। আমি যদি এটাকে ক্ল্যারিফাই করি, যেমন বাংলাদেশ এবং মিয়ানমার সরকার রাজি হলেই আসলে হবে না, কারণ আমরা জানি এর মধ্যে রাখাইন প্রভিন্স আসলে ডিফ্যাক্টো আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে। যেহেতু আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে, সেখানে আরাকান আর্মিরও এক ধরনের সমর্থন, সমঝোতা, তার সম্মতি এগুলো লাগবে। যদি সব হয় তাহলে জাতিসংঘ এখানে তার সাপোর্ট দেবে বলে বলছেন। আচ্ছা, আর ডক্টর খলিল আর তার সর্বশেষ যে ব্রিফিং ছিল সেই ব্রিফিংয়ে কী বলছেন আমি একটু পড়ি। মানবিক করিডোর ইস্যু নিয়ে উনি বলছেন, হুবহু তাকে কোট করছি, তারা রাখাইনের জন্য করিডোর নিয়ে কোনো কথাই বলেননি। তার মতে করিডোর হচ্ছে জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, কিন্তু এখানে কাউকে সরানো হচ্ছে না। এটা মিথ্যা কথা। আমি আসছি। করিডোর নিয়ে কথা বলিনি, বলবো না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের প্রয়োজনীয়তা নেই। যে প্রয়োজন আছে তা হলো ত্রাণ পৌঁছে দেয়া। আমাদের ধারণা কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল হবে, তাহলে আমরা প্রত্যাবাসনের কথা বলতে পারবো, তিনি বলছেন। যেহেতু এই জায়গাটা পড়ে, যেহেতু জাতিসংঘের যে কার্যক্রম রাখাইনে চলছে সেটা চলা সম্ভব না, যুদ্ধাবস্থার কারণে মানবিক সহায়তা রাখাইনে নেওয়া যাচ্ছে না, সে কারণে জাতিসংঘ মহাসচিব জানতে চেয়েছেন এক্ষেত্রে বাংলাদেশ সাহায্য করতে পারেন কিনা। কিন্তু জাতিসংঘের রেফারেন্স দিচ্ছেন, আমরা সেটা বিবেচনা করছি। জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে সহযোগিতা বিতরণে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না, কাউকে বঞ্চিত করা যাবে না, যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না। তার মানে খেয়াল করছি আমরা জাতিসংঘের প্রস্তাবেই ডক্টর খলিল বলছেন তার ভাষ্য মতে তারা বিবেচনা করছেন, এবং তার কথা মতে এটা আসলে করিডোর না। কারণ করিডোর হচ্ছে মানে একটা যুদ্ধপীড়িত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে আসা। বলছিলাম এটা মিথ্যাচার। আমার এই ভিডিওটা যে কেউ একটু দেখে নিতে পারেন, ওখানে আমি বিস্তারিত ধরে দেখিয়েছি, সংজ্ঞা ধরে ধরে দেখিয়েছি। করিডোর মানে হচ্ছে একটা ডিমিলিটারাইজ জোন, যেটার মধ্য দিয়ে একটা কনফ্লিক্টের জোন থেকে লোকজনকে সরিয়ে আনা হয়। এটা ঠিক আছে, এটা ভুল না। উনি যেটা বলেছেন এটা একটা অংশ। তার মানে রাখাইনের সাথে করিডোর করে আমরা এটাও করতে পারতাম যে ওখানে যুদ্ধের মধ্যে যে বেসামরিক লোক আটকা পড়েছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসলাম। করিডোর মানে এটাও সেই ডিমিলিটারাইজ জোনের মধ্য দিয়ে মানবিক সাহায্য, খাদ্য, চিকিৎসার সামগ্রী, জ্বালানি এগুলো পাঠানো। সো ওটাও করিডোর। আবারও সেদিনও কিন্তু তিনি এই একই মিথ্যাচার করেছেন। করিডোরের কথা তার ভাষ্য মতে
উনি এটাকে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, চ্যানেল যাই বলুক না কেন, এটাও একটা করিডোরই। কিন্তু তিনি বলছেন এটা জাতিসংঘের উদ্যোগে হয়েছে, তারা চেয়েছে, তারা চাইছে, তারা এর মধ্যে আছে, অথচ গোয়েন লুইস বলছেন তারা এটা চাইছেন না। এখন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন স্পষ্টভাবে বলছেন যে এটা তিনি চাইছেন না, এটা তারা চাইছেন না, এখন সরকার এবং বিশেষত ডক্টর খলিলকে ক্লিয়ার করতে হবে তিনি জাতিসংঘ মহাসচিবের নাম কেন ব্যবহার করছেন যে এটা জাতিসংঘ চাইছে, একই রকম ব্যাপার। এই জিনিসটা আমরা মনে করি যদি তাহলে এটা দাঁড়াবে যে তিনি আসলে জাতিসংঘের নাম বিক্রি করে তিনি এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন। এই কথাগুলো আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই। একটা জিনিস প্রথম থেকেই হয়েছে, সেটা হলো এই করিডোর নিয়ে অস্পষ্টতা তৈরির চেষ্টা হচ্ছে, ধূম্রজাল তৈরির চেষ্টা হচ্ছে। আমরা যদি লাইনগুলো হিসাব করি, প্রথম পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে এরকম একটা প্রস্তাবে বাংলাদেশ নীতিগতভাবে সমর্থন করে এবং কিছু শর্ত যদি মিলে যায় তাহলে এটাই যাবে। তারপর প্রেস সচিব আসলেন, তিনি এসে বাংলাদেশ সেসব করবে না, লজিস্টিক সাপোর্ট দেবেন, মানে আবারও সে একই তৃতীয় শ্রেণীর ভাষার মারপ্যাঁচ। এরপর ডক্টর খলিল আসলেন, এসে এই ইয়েটা করলেন, এবং সেটা না, এর মধ্যে তিনি অনেকগুলো ভয়ঙ্কর কথা বলেছিলেন। আমার ওই ভিডিওতে বিস্তারিতভাবে আছে, আপনারা দেখে নেবেন যারা দেখেননি। তিনি স্পষ্টভাবে বলছেন যে আরাকান আর্মির সাথে তিনি সম্পর্ক রাখবেন, তা আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমার পাশে যে আসে তার সাথে সম্পর্ক রাখবই, কে কী ভাবলো তাতে কিছু আসে যায় না। তিনি জানিয়েছিলেন এপ্রিল মাসে আরাকান আর্মির সাথে দহরম মহরম নিয়ে মিয়ানমারের যে জান্তা সরকার, তারা সরকারকে প্রতিবাদ জানিয়েছে। আর আমরা তো এখনও মিয়ানমারের জান্তা সরকারকেই মিয়ানমারের কার্যকর সরকার বলে মানছি, তাহলে আমরা আরাকান আর্মির সাথে সব কীভাবে করবো? শুধু সেটা না, আমি স্মরণ করিয়ে দেই, তিনি এটা বলছেন আরাকানে যে নতুন অথরিটি তৈরি হচ্ছে তাতে রোহিঙ্গাদেরকে সদস্য করার চাপ বাংলাদেশ দিচ্ছে, শর্তযুক্ত করছে। মানে আরাকানে কর্তৃপক্ষ নয়, এটা যদি একটা সরকারের মতো হয়, একটা নন স্টেট অ্যাক্টর, একটা স্বাধীন দেশে একটা সরকার তৈরি করছে, সেখানে বাংলাদেশ ইনভলভড হচ্ছে। আগুন নিয়ে খেলছেন কিন্তু ডক্টর খলিল, আগুন নিয়ে খেলছেন, কিন্তু খেলছেন। এখানেও জাতিসংঘের যিনি স্থায়ী প্রতিনিধি আছেন তিনি কিন্তু একই কথাই বলছেন, দুটো সার্বভৌম দেশের সরকার যদি আলোচনা করে, তারপর বাংলাদেশের এই চ্যানেল নিয়ে, এই করিডোর নিয়ে আলোচনা করতে হবে মিয়ানমার সরকারের সাথে, কারণ বাংলাদেশ মিয়ানমার সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়। বাংলাদেশ বলেনি আরাকান আর্মি এখানকার ডিফ্যাক্টো সরকার। আরাকান আর্মির সাথে আলোচনা করা যাবে, এমনকি জাতিসংঘের প্রতিনিধি যা বলেছেন ট্রু, যে দুই সরকার একমত হলেও আরাকান আর্মি যদি এখানে একমত না হয় তাহলে সেটা করা যাবে না, তাকেও একমত হতে হবে, তাকেও অ্যাগ্রি করতে হবে। কিন্তু সেটা না করে তিনি এই রকম মারাত্মক কতগুলো ঝুঁকিপূর্ণ কাজ, ঝুঁকির ভেতরে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন পরিকল্পিতভাবে। আমি পরিকল্পিতভাবে কথাটা আমি সেদিনও বলেছি, আমি আবারও বলছি, রাখাইনে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের একটা যুদ্ধ পরিস্থিতিতে তিনি নিয়ে যেতে চাইছেন, এবং এখনও সরকার সরে আসেনি। আমি সেনাবাহিনীর কথা বলছিলাম, অফিসার্স অ্যাড্রেসে একটু স্মরণ করিয়ে দেই, সেনাপ্রধান যে বক্তব্যগুলো তার বাহিনীর সামনে দিয়েছেন, যেগুলো বিভিন্ন মিডিয়ায় এসছে, আমরা এগুলো অফিসিয়াল না ধরলেও আমরা ধরে নিতে পারি এই ধরনের কথা হয়েছে। একটা সেনাপ্রধান তার অফিসারদের সামনে সব প্রশ্ন উঠে আসলে জবাব তাকে দিতে হবে। সেখানে তিনি এই মানবিক করিডোরের আলাপ এনেছিলেন এবং বলেছিলেন যে এটা একটা নির্বাচিত সরকার এবং পার্লামেন্টের ইনভলভমেন্ট ছাড়া করা ঠিক হবে না। খেয়াল করব আমরা, এটা দেয়া হবে কি হবে না এটা নিয়ে সরকারের যে রাজনৈতিক দল আছে এনসিপি, বাইরের সবাই তো বটেই, এনসিপিও বলেছে এটা সবার সাথে এক্সটেন্সিভ ডিটেইলড আলোচনা করা ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত সরকারের কোনোভাবে নেওয়া উচিত হবে না। কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে। ডক্টর খলিল, আবারও বলছি, তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে, এজেন্ডা আছে, এবং সেই এজেন্ডা নিয়েই, এবং ডক্টর ইউনূসকে আমরা ছাড় দিতে প্রস্তুত নই। একজন মানুষ এত বছর ধরে দেশের বাইরে আছেন, হঠাৎ করে দেশে আসতেই অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ সব পদ তাকে দেয়া হলো, তাতে মনে হয় তিনি কারো মিশন বা এজেন্ডা নিয়ে দেশে এসেছেন, দেশে এসে সেগুলো একটার পর একটা কার্যকর করার চেষ্টা করছেন। এটা একদম ক্লিয়ার। শুধু এই ক্ষেত্রেই না, তিনি সেনাপ্রধানের সাথে যে সরকারের সংঘাত, তার সাথেও তার দায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সকে ভিত্তি করে এই তথ্য সামনে এসছে। কারণ তিনি ডিফেন্স মিনিস্ট্রিরও সরকার, মানে ডক্টর ইউনূসকে সাহায্য করবেন বলছেন। আমার কাছে তো মনে হয় উনি ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টারও। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর হাতের বাইরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আর কারো কাছে দেয়া হলো। সো এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং আমার মনে হয় আমাদের সামনে ডক্টর খলিলকে আবারও এসে জাতিসংঘের এই বক্তব্যকে ক্লিয়ার করতে হবে। মহাসচিব যদি বলে যে এরকম ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যাপার, তার মানে করিডোর, এটা করিডোর প্রতিষ্ঠা, আবারও বলছি, ত্রাণ পৌঁছে দিলেও সেটা করিডোরই।
আর যে নামেই ডাকি না কেন, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিয়ে যদি জান্তার তার সম্মতি ছাড়া এখান দিয়ে যদি খাবার বা ওষুধপত্র পাঠানো হয়, জান্তা এখানে অ্যাটাক করতেই পারে। ইটস দ্য সেম, অল দ্য সেম। যাই হোক, তাকে জবাব দিতে হবে যে তিনি যে জাতিসংঘের মহাসচিবকে রেফার করে কথা বলছেন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির যে আবার উল্টো কথা বলছে, তাহলে তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে। আর এটাকেও বলতে হবে আলোচনা যদি হয় কার সাথে, কারণ ওনারা তো বলছেন হিউম্যানিটেরিয়ান তার ভাষ্য মতেই যদি প্যাসেজ বা চ্যানেল করেন তো কার সাথে আলোচনা করছেন? জান্তা সরকারের সাথে। ক্লিয়ার করতে হবে। জান্তা সরকার রীতিমতো সরকারকে হুমকি দিচ্ছে, চাপ দিচ্ছে, তুমি আরাকান আর্মির সাথে কি যোগাযোগ করছো, কেন করছো? তাহলে কি আপনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করছেন? তাহলে প্রশ্ন, একটা নন স্টেট অ্যাক্টরের সাথে ফর্মাল আলোচনা বা যোগাযোগ কেন, কিভাবে হতে পারে? এই যাবতীয় সবগুলো প্রশ্ন সামনে এনে জবাব তাকে সরকারের দিক থেকে দিতে হবে। আমরা ধারণা করি উনি যদি আসেনও আবার এই রকম নানান রকম উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করবেন, ভাষার মারপ্যাচ করার চেষ্টা করবেন, এবং কারণ তার এজেন্ডা আছে, এই কাজে এগিয়ে যাবেন, এই জায়গা থেকে সরে আসবেন না, এটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সে কারণে আমাদের সবার অনেক সোচ্চার হওয়া দরকার আছে এই জিনিসটা ঠেকানোর জন্য।